সুখ দুঃখ এই দুটো জিনিস যে পরিবর্তন করে করে আসে। আকাশ খানিকক্ষণের জন্য সেটা ভুলেই গেছে। হয়তো এত ভালোবাসার পরেও মায়াকে হারাতে হবে। মায়াকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারব না। বিকাল 5টায় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি মায়া আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? স্যার, আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু অতিরিক্ত করছেন? না, আমার তো এমন মনে হচ্ছে না। কিন্তু কেন বলো তো? স্যার, আমি আপনার স্টুডেন্ট। আপনার সাথে আমার অনেক কিছু নিয়ে সীমাবদ্ধতা আছে। তারপরেও কিভাবে আপনি আমার শরীরকে নিজের বশে করেন? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনার স্টুডেন্ট। কিন্তু আমি ভুলিনি যে আপনি আমার শিক্ষক। আমি যত পারি আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু আপনি আপনার শরীরকে কাবু করতে পারছেন না। বারবার আমার শরীরে নিজের তৃপ্তি খুঁজে বেড়াচ্ছেন। এটা কিন্তু ঠিক না স্যার। মায়া, তুমি এভাবে বলছো কেন? তুমি আমার স্টুডেন্ট ছিলে, আর এখনো আছো। সেটা আমি মানি। কিন্তু তোমার আর আমার তো বিয়ে হয়েছে। তুমি তো আমার বউ। তোমাকে একটু আকটু তো আদর করতেই পারি। তাই বলে এভাবে বলবে? স্যার, আপনার মনের মধ্যে ময়লা জমে গেছে। এত কিছু বলার পরেও আপনার মুখ থেকে এমন ধারা কথা আসে কি করে? বিয়ে করা বউকে আদর করলে সেটা দোষের কি? বিয়ে করেছেন ভালো কথা, কিন্তু আমি তো বলেই দিয়েছি যে এই বিয়ে মানি না। আর আপনিও তাতে সম্মতি দিয়েছেন। আর আমাদের মধ্যে 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথাও পাকাপোক্ত হয়েছে। তারপরেও কি করে আপনি আমাকে কাছে টানেন? কি বলবো বুঝে উঠতে পারছি না। মায়া তো আসলেই ঠিক কথা বলেছে। ওর সাথে তো আমার অন্যরকম কথা হয়েছে। কিন্তু তারপরেও আমি ওর দিকে ঝুঁকে পড়ছি। এটা কথার খেলাফ হচ্ছে। না, আজ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করব। মায়া, সরি। স্যার, আপনার সরি আপনার কাছেই রাখেন। শুধু নিজেকে গুটিয়ে রাখেন আমার থেকে। তাতেই আমার হবে। আপনার জন্য মাঝে মাঝে আমার মধ্যেও অনেকটা বদখাসল তো চলে এসেছে। আমি চাই না আমার মধ্যে পুরোপুরিভাবে এই বদ অভ্যাস ঢুকে পড়ুক। আচ্ছা, ঠিক আছে। তুমি যেমন চাও তেমনটাই হবে। আচ্ছা স্যার, আমি নিচে যাচ্ছি। মায়া নিচে চলে গেল। আমি সেখানেই ঠায় বসে আছি। নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। একটা স্কুলের টিচার কিভাবে এতটা নির্লজ্জ হতে পারে? যেখানে স্যার হিসেবে মান থাকার কথা আকাশে, সেখানে তার স্টুডেন্ট এই স্যারের নামে উল্টোপাল্টা বলছে। নিজের এই বিশ্বাস হচ্ছে না যে মায়াকে নিজের করে পাবার খেয়াল কেমন করে মাথায় আসলো। মানসম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলাম নিজের। না, এখন থেকে নিজেকে সংযত করার চেষ্টা করব। হয়তো ভালো লেগে গেছে তাকে। ভালো লাগা বললে ভুল হবে। ভালোই বেসে ফেলেছি তাকে। কিন্তু সবকিছুর ভিড়ে তার দিক থেকে নিজেকে বিবেচনা করতে ভুলেই গেছি। সে কি চায়? তারও কি আমাকে ভালো লাগে কিনা? না, আজ থেকে ভেবে চিনতে কাজ করতে হবে আমাকে। সেদিনের প্রতিজ্ঞাটা আবার করলাম। ওর থেকে একদম নিজেকে দূরে সরিয়ে ফেলব। বাসা থেকে বের হয়ে গেলাম। বেশ রাত করে বাড়ি ফিরেছি। এসে দেখি মায়া বিছানায় ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় দেখে ইচ্ছে করছিল কয়েকরাশ চুমু একে দিতে কপালে। পরক্ষণেই মনে পড়ল যে আমি প্রতিজ্ঞা করেছি। ফিলিংসটা নিজের ভিতরেই জমিয়ে রাখলাম। ভিতরে বিস্ফোরণ হলে হোক, তাও নিজেকে সংযত করতে হবে আমাকে। সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে রেডি হয়ে স্কুলে চলে গেলাম।
রাতের কথাগুলোই খালি কানে বাড়ি খাচ্ছিল। তাও ক্লাসে মন দিলাম। টিফিন ব্রেক দিয়েছে। ক্যান্টিনে গিয়ে মন মরা হয়ে বসে আছি। তিশানকে দেখলাম এদিকেই আসছে। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আপনি হয়তো টেনশনে আছেন। আরে না স্যার, চেহারা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ কি না। তবে একটা কথা বলি, আপনাকে স্যার হিসেবে খুব ভালোবাসি। ততটা ভালো আমি মায়াকেও বাসি না। আপনি একদম টেনশন করবেন না। আপনার আমানত আপনার কাছেই থাকবে। তার কোনো বরখেলাপ আমি করব না। আরে কি বলছো তিশান? সত্যি বলছি স্যার। মায়া ক্লাসে এসে আমার সাথে কথা বলেনি। আমিও তার সাথে আগ বাড়িয়ে কথা বলিনি। আর আমি বহু আগেই ভেবে নিয়েছি মায়াকে নিজের থেকে দূরে সরাবো। সেটা হয়তো এখন সম্ভব হবে। তিশানের কথা শুনে আসলেই মনে হচ্ছে সে খুব ভালো একটা ছেলে। তিশান, তোমায় কি বলবো আমি জানি না। তুমিই প্রথম মানুষ যে আমার মন পড়ে নিয়েছ। স্যার, মন পড়ার মানুষকে সেই শিক্ষাটা অর্জন করতে দিন। তখন সেও আপনার মন পড়তে পারবে। ওই যে দেখেন মায়া আসছে। আমি গেলাম। আপনারা কথা বলুন। তিশান চলে গেল। সে জানে না যে কাল আমাদের মধ্যে কি হয়েছে। আমি মায়াকে দেখেও না দেখার ভান করে গিয়ে বসে রইলাম। মায়া আমাকে অবাক করিয়ে দিয়ে আমার সামনে বসল। এই যে স্যার, আপনার আর আমার জন্য বাসা থেকে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। খেয়ে নিন এগুলা। মায়ার কথা শুনে চমকে গেলাম। এটাই কি সেই মায়া যে আমাকে রাতের বেলায় 1000 মাইল দূরে সরিয়ে দিয়েছে ওর থেকে? কোনো কথাই বললাম না। চুপচাপ খেয়ে নিলাম। স্যার, কালকের কথায় কিছু মনে করবেন না। আসলে মাথা ঠিক ছিল না। মায়ার কথা শুনে পুরাই থ হয়ে গেলাম। এখনকার কথাটা শুনে খালি একটা কথাই মনে হচ্ছে যে কালকের সব কথার কি তাহলে কোনো ভিত্তি নাই? তার মানে কি সেও আমায় ভালোবাসে? না বাসলেও কি আমাকে ভালোবাসার সুযোগ দিবে? না হয় সে সরি হলো কেন? কি হলো, কথা বলছেন না যে? ও হা বলো। কি বললাম আপনাকে? আরে না, কালকের কথায় কিছুই মনে করিনি আমি। মনে না করলে ভালো। আচ্ছা, তিশানের সাথে আপনার কি কথা হলো? আসলে কথা হয়েছে বলতে কেমন আছি তা জিজ্ঞেস করল। আমার ব্যাপারে কিছু বলেনি? না, কি বলবে? আমি তো তাকে বলেই দিয়েছি যে 6 মাস পর তার কাছে তোমায় ফিরিয়ে দিব। ওহ, মনটা খারাপ হয়ে গেল স্যারের কথা শুনে। কিন্তু কেন খারাপ হয়েছে তা নিজেও জানি না। আমার তো খুশি হওয়া উচিত। তা না হয় উল্টো মন খারাপ করে আছি আমি। চলো, ঘন্টা বেজেছে। তোমার ক্লাসে ক্লাস করাতে হবে আমার। আমার ক্লাসে দেরি করে যাওয়া চলবে না। খাটাস কোথাকার। কোনো দিন লাগে যে উনার ক্লাসে দেরি করে গিয়েছি। ক্লাস করাচ্ছি। বারবার মায়ার দিকে চোখ যাচ্ছে। নিজের ভিতরে কেমন যে ফিল হচ্ছে তা বলে বুঝাতে পারবো না। বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি যে তার কারণে মায়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। এবার তো খুশিতে লাফ দিয়ে উঠব মতন অবস্থা। আমার হাবভাব বুঝতে পেরে মুখে ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে রইল। ইচ্ছে করছে ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে শাসন করতে। যে এভাবে কেন ভেঙচি কাটল? ক্লাস শেষ করে গাড়ি স্টার্ট করে বসে আছি। মায়া কখন আসবে সেটা খেয়াল করছি বারবার ঘুরে ঘুরে। আমি শিওর মায়া আজকে আমার সাথেই বাসায় যাবে। ঠিক তাই হলো। সে এসে গাড়িতে বসে পড়ল। গাড়ি ড্রাইভ করছি। তখনই হুট করে বলে উঠল, স্যার, আপনি নালুচুর শেষ সীমানা। ক্লাসে কেমনভাবে ড্যাবড্যাব করে তাকিয়েছিলেন আমার দিকে। সবাই এটা দেখে মুখ চেপে হাসছিল।
হাসলে হাসুক, বউয়ের দিকেই তাকিয়েছি, অন্য কারোর দিকে তো তাকাইনি। হুহ, কচুর বউ। আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে আবার বউ দাবি করা হচ্ছে। মায়ার কথা শুনে মনের মধ্যে শুধু লাড্ডু ফুটছে। তাহলে কি কাল রাতের ভাবনাটা কিছুটা ঠিক? মাও হয়তো আমার উপরে উইক হচ্ছে। খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। না, বেশি এক্সাইটেড হওয়া যাবে না। পরে এমনভাবে আকাশ থেকে ফেলবে যে কোমরের হাড় আর একটাও জায়গা মতন খুঁজে পাব না। বাসায় চলে এলাম। আসার পথে গাড়ি সাইড করে ওর জন্য আইসক্রিম কিনে নিলাম। সে দেখেনি। বাসায় এসে এগুলা ওর হাতে দিয়ে বললাম, এই নাও তোমার ফেভারিট আইসক্রিম। সে তো খুশিতে আমায় জড়িয়ে ধরল। ভাবতেও পারিনি যে সে এতটা খুশি হবে। না, কাল থেকে এই ট্রিক্সটাই কাজে লাগাবো। এভাবেই মায়াকে ইমপ্রেস করতে লাগলাম। দিন ভালোই যাচ্ছিল। তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে আমার। সোফা থেকে খাটে প্রমোশন হয়েছে আমার। ভাবতেও অবাক লাগে যে স্টুডেন্ট হয়ে স্যারের মনের মধ্যে রাজত্ব করছে। একদিন রাতের বেলায় মায়া শুয়ে আছে। সেদিন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরলাম। রুমে এসে দেখি মায়া শুয়ে আছে। ভেবেছি সে ঘুমিয়ে গেছে। আমিও হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। মায়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। ঘুমিয়ে গেছে এবার শিওর হলাম। আর কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখন আর জড়িয়ে ধরলে সে মানা করে না। কারণ আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছি। রাত ৩টা বাজে। হঠাৎ মায়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। লাফিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। মায়া, কি হয়েছে তোমার? এই লুইচ্চা, বদমাস, শরীর খেকো। তুই আমাকে জড়িয়েও ধরার সাহস কোথা থেকে পেলি? মায়া, কি সব বলছো উল্টাপাল্টা? রোজ এই তো তোমায় জড়িয়ে ধরি। রোজ জড়িয়ে ধরিস, কিন্তু আজ ধরলি কেন? কোনো সাহসে তুই আমায় জড়িয়ে ধরলি? না, শয়তান মাথায় ভর করেছে? কচি শরীর দেখো আর তরস হইছে না, তাই না? তাই কাছে টেনে নিয়ে শরীরের স্বাদ নিতে চাস? মায়া, তোমার কি হয়েছে বলো তো? এই শরীর খেকো, তুই একটাও কথা বলবি না আমার সাথে। তোর চরিত্র খারাপ। লুইচ্ছা লম্পট কোথাকার। নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছি মায়ার দিকে। কি সব উল্টাপাল্টা বলছে সে? আমি নাকি শরীর খেকো? আমি নাকি তার কচি শরীরের লোভ সামলাতে পারছি না? এ কথা শোনার আগে মরে যাওয়াই ভালো ছিল। রাগে শরীর ফেটে যাচ্ছে। নিজের গালেই ঠাসঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আরে, এইভাবে নিজেকে আঘাত করলে হবে না। মনে থাকার মতন করে আঘাত করতে হবে। নিচ থেকে জুতা তুলে আকাশের হাতে ধরিয়ে দিল। এটা দিয়ে মারলে মনে থাকবে। এরপর আর কাছে আসার ভূত মাথায় চাপবে না। মায়ার এইরূপ আচরণ দেখে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। আরে স্যার, এইভাবে তাকিয়ে আছেন কেন? যেটা বলেছি সেটা করুন। আপনার মতন মানুষ এটার এই যোগ্য। জুতা খাওয়া মানুষ কখনো কথায় শুধরায় না। এত করে বলার পরেও আপনি আমাকে কাবু করে নিয়েছেন। আমি না হয় ছোট, কিন্তু আপনি কি করে আমাকে আপনার দিকে উইক করছেন? শরম লজ্জা বলতে কি কিছু নেই আপনার? না, সেদিন সরি হওয়ায় সুযোগটা আরো ভালো করে পেয়ে বসেছেন। মায়ার মুখে এসব শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসলাম। চোখের পানি যেন বৃষ্টির ফোঁটার মতন টুপটুপ করে পড়ছে। আকাশ থেকে বৃষ্টি নামার আগে কিছু লক্ষণ দেখা দেয়। আকাশ কালো হয়ে যায়। সূর্য মামা নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলে। চাঁদ মামা নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু চোখের বৃষ্টির কোনো লক্ষণ নেই।
না হয় চোখজোড়া গর্জন করে উঠত বিকট আওয়াজে, যাতে করে সমস্ত মানুষ জানতে পারত যে কোনো এক অভাগীর চোখ থেকে বৃষ্টি নামছে। সেই অভাগাটাকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসি। কিন্তু সমস্ত কিছুই তো ভিন্ন। নিজের কষ্ট নিজের বুকে চাপা দিয়ে বৃষ্টি ঝরাতে হয়। সারাটা রাত বারান্দায় কাটিয়ে দিলাম। রুমে যাওয়া তো দূরের কথা, সেদিকে চোখ ফিরেও তাকাইনি। কারণ সেখানে আমাকে অপমান করা মানুষটা রয়েছে, যার সামনে আমি আর যেতে চাই না। নিজের কণ্ঠনালীতে হাত দিয়ে তৃতীয়বারের মতন প্রতিজ্ঞা করলাম, আজকের পর সেই মানুষটার জন্য একটা ওয়ার্ড ও মুখ দিয়ে বের করব না। আজকের পর সেই মানুষটাকে পুরোপুরি আজাদ করে দিব। সে তার ইচ্ছায় জীবনযাপন করবে। আর কোনো দিন তাকে ভালোবাসায় কাবু করার চেষ্টা করব না। তাকে বুঝাতেও চাইব না যে আমি তাকে ভালোবাসি। সে নিজ থেকে সেধে দূরত্বটা কমাতে চাইলেও সেটাকে আমি আরও বাড়িয়ে দিব। মায়ার জন্য মায়াটাই শেষ করে দিব। আজ এখন এই মুহূর্তে সব শেষ। বারান্দায় বসেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে নামাজ পড়ে নিলাম। পড়ে না খেয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। নতুন কোনো উদ্দেশ্য খুঁজব আজ থেকে। অন্যদিকে মায়া ঘুম থেকে উঠে থমেরে বিছানার উপরে বসে আছে। স্যারের সাথে করা রাতের সেই খারাপ আচরণের কথা মনে পড়তেই বুকে ধূপধূপানি শুরু হয়ে যায়। হে আল্লাহ, এটা কি করলাম আমি? মানুষটার সাথে কিভাবে এমন ধারা খারাপ আচরণ করলাম আমি? মানুষটা তো কোনো ভুল করেনি। সে তার নিজের ওয়াইফকেই জড়িয়ে ধরেছে। তারপরেও কেন মানুষটাকে হেট করলাম আমি? কোনো কিছুর উত্তর এই যেন মিলাতে পারছি না। কেনই বা রাতের বেলায় এইরূপ করেছি আমি, সেটার উত্তর ও আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারব, রাতের বেলা ঘুমের ঘোরে তিশান আমার স্বপ্নে এসেছিল। তাকে স্বপ্নে দেখার পর থেকে খালি এটাই মনে হচ্ছিল যে মানুষটাকে ঠকিয়ে আমি অন্যকে নিয়ে ভাবছি, অন্যের সাথে নিজেকে মানানোর চেষ্টা করছি, যেখানে তিশানের সাথে আমার কোনো কিছুই হয়নি। জাস্ট কিছুদিন কথা বলিনি তার সাথে। দূরত্বটা হয়তো একটু বেড়ে গিয়েছে, তবে বাস্তবতাও আমি ভুলিনি। আমি অন্যের বউ। একজনকে বিয়ে করে অন্য একজনকে মনে পুষে পাপের বোঝা বাড়াচ্ছি। মাথাটা পিনপিনিয়ে ব্যথা করতে শুরু করল। আর কিছু ভাবতে পারছি না আমি। সব কিছু বাদ দিয়ে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। আজ তিশানের সাথে পাকাপোক্ত কথা বলবো আমি। বোর্ডে আজকে পড়ার কিছু টপিক তুলে দিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছিল নিজের ইতিহাস টাইবোর্ডে তুলে দেই, তাতেও যদি কিছুটা কষ্ট লাঘব হয়। পরক্ষণেই ঈশিতার কথা মনে পড়ল। তাকে ফোন দিয়ে আসতে বললাম। আজ থেকে মনের বিরুদ্ধে গিয়ে জোর করেই ঈশিতাকে নিয়ে ভাবব। তারপর দেখব বেহায়া মন কি করে স্টুডেন্টের দিকে যায়। টিফিন ব্রেকে ঈশিতাকে নিয়ে ক্যান্টিনে বসে আছি। তিশান আর মায়া অন্য পাশে চেয়ার নিয়ে বসে আছে। তারা আমাদের দেখতে পায়নি। না, চলে যাওয়া উচিত এখান থেকে। কারণ মায়ার সামনেও আমি আর পড়তে চাই না। এই ঈশিতা, চলো এখান থেকে। অন্য কোথায় গিয়ে বসব। ঈশিতাকে নিয়ে অন্য কোথাও চলে এলাম। আর ওদের দুটোকে ছেড়ে দিয়ে আসলাম ওদের হালতে। তিশান, তোমার সাথে আজ আমি পাকাপোক্ত কথা বলবো। হ্যাঁ বলো। তোমার সাথে কি আদৌ আমার রিলেশন ছিল? আর থাকলেও সেটা কি এখন আছে? সেটা আমার থেকে তুমি ভালো জানো। তবে আমি আমার মতন করে বলতে গেলে ছিল, তবে সেটা এখন নাই। সেটা নিয়েই কনফিউজড ছিলাম। যাক, এখন ক্লিয়ার হলাম। কারণ যদি এখনো রিলেশন থাকত, তাহলে তোমাকে ফেলে অন্যজনকে নিয়ে ভাবতাম না। এই কিছুদিনে তোমার থেকে দূরে গিয়ে অন্যরকম কিছু একটা ফিল করেছি আমি, যে আমি অন্য একজনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি।
সেটা আমি জানি, তাই তো তোমায় আঁকড়ে ধরে রাখিনি। কারণ তোমার আর আমার মাঝে যাই ছিল সেটা পুরোটাই আবেগ, এর বেশি কোনো কিছুই না। আবেগের বসে ভাবনা চিন্তা করা বোকামি ছিল আমাদের। তবে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তুমিও নিজেকে সরিয়ে নাও, আর পারফেক্ট কিছু চয়েস করতে শিখো নিজের জন্য, তাতেই মঙ্গল থাকে। ধন্যবাদ তিশান। ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে যাব। ভালো থেকো। হ্যাঁ, তুমিও। ক্লাসে চলে গেলাম। তবুও মনের মধ্যে কিছুটা দোটানা কাজ করছে, যে কাকে নিয়ে ভাবব আমি। তবে তিশান আর আমি মিলে সিদ্ধান্ত নিয়ে যখন দুজন দুজনের থেকে সরে এসেছি, তাহলে তিশানকে পুরোপুরি ভুলে যাব আমি। আর অপরিচিত নিজেকে নিজের সাথেই পরিচিত করাবো আগে। কারণ তিশানকে ভুলে যাওয়া মানে স্যার নামক মানুষটাকে ভালোবাসা, সেটা হয়তো সহজেই একসেপ্ট করতে পারবো না আমি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই আকাশ স্যার ক্লাসে এলো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আজ তোমাদের মাঝে একটা খুশির সংবাদ এলান করব। সবাই জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে 2 মাস পর আমার আর ঈশিতার বিয়ে। তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। ঈশিতা, বেরোতে আসো। ঈশিতা ভিতরে আসলে ওর সাথে পরিচয় করিয়ে দেয় সবার। এই যে ওর সাথেই আমার বিয়ে। আকাশের কথা শুনে ছাত্রছাত্রীরা কয়েকভাবে কথাটাকে একসেপ্ট করল। কেউ খুশি হয়েছে, আবার যাদের ক্রাশ আকাশ, তাদের কষ্ট হচ্ছে। আবার অনেকে মায়া আর আকাশের বিয়ের ব্যাপারে জানে, তারা প্রশ্নবোধক চিহ্নে আটকে আছে। সবার থেকে ভিন্নভাবে একসেপ্ট করল মায়া। না, উনি এটা করতে পারে না। মানুষটাকে হয়তো ভালোবাসি না, কিন্তু মানুষটা আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে না। মানুষটার সাথে কাউকেই যে আমি সহ্য করতে পারবো না। মানুষটা যে এককভাবে আমার। ভিতর থেকে যেন দুকড়ে কান্না আসছে। মানুষটার কথাটা কোনোভাবেই যেন আমি মানতে পারছি না। যেখানে আমার খুশি হওয়ার কথা, মানুষটাকে ছাড়ার জন্য আমি বেশি খুশি ছিলাম, সেখানে আমিই এখন কষ্ট পাচ্ছি। কান্নাটা করেই দিলাম, তবে কাউকে বুঝতে দেইনি, আড়াল করে মুছে নিয়েছি। তখনই কেউ একটা কাগজ আমার গায়ে ছুঁড়ে মারল। কাগজ নিয়ে ভাঁজ খুললাম। ভিতরে অনেক কিছুই লেখা। পড়তে আরম্ভ করলাম। দেখলে এখন কি হলো? নিজের দোষেই মানুষটাকে দূরে সরালে। তোমায় তো বহু আগেই আমি ছেড়ে দিয়েছি, তাও কেন তুমি মানুষটাকে আপন করতে পারলে না? কথার ধরনটা দেখেই বুঝে ফেললাম কার লেখা। তিশানের লেখা এটা। তার দিকে তাকাতেই সে আমাকে ইশারা করে পুরো কাগজটা পড়তে বলল। আবারও পড়তে শুরু করলাম। এখনো সময় আছে। নিজেকে মানুষটার কাছে সঁপে দাও। নিজেকে ধরা দিয়ে মানুষটাকে নিজের মায় আটকে ফেলো, না হয় সারা জীবন কষ্ট পেতে হবে। এখন না হয় দোটানায় আছো, তাই ভাবতে পারছো না মানুষটাকে নিয়ে। তবে দোটানার কাহিনী খতম হলে চোখে কিছুই দেখতে পাবে না, চারদিকে ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাবে শুধু। এখনো সময় আছে। আমার কথাটা গায়ে নাও। সব কিছু বাদ দিয়ে উনাকে আঁকড়ে ধরে ভাবতে শুরু করো। দেখবে দোটানা দূর হয়ে যাবে। এরপর পরের কিছু অংশ যা আমি লেখিনি, সেটা তুমি নিজে নিজেই মনের মধ্যে লেখে নাও। আর কিছু লেখা নাই কাগজে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কি করব ভাবতে পারছি না আমি। এত ছোট বয়সে জীবনের সঠিক সিদ্ধান্ত কি করে নিব আমি? না, নিজেকে শান্ত রাখলে হয়তো আমার দ্বারা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। উনাকে মিথ্যে বলে বাসায় চলে আসলাম, যে আমার মেয়েলি সমস্যা হয়েছে।
বাসায় এসে নিজেকে শান্ত করে ভাবতে শুরু করলাম। মন খালি একটাই কথা বলছে, উনাকে আঁকড়ে ধরতে। হ্যাঁ, আমি সেটাই করব। ভালোবাসতে পারি আর না পারি, তবে উনার সাথেই লেগে থাকব। মানুষটাকে আমি দূরে যেতে দিব না। উনি আজ আসলে উনার সাথে কথা বলবো আমি। দুপুরে ক্লাস শেষ করে আকাশ বাসায় আসে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, প্লিজ আপনি আমায় ছাড়বেন না। যদিও আপনাকে আমি ভালোবাসি না, তবুও আমি আপনার সাথে থাকতে চাই। এই মেয়ে, জীবনটা কোনো মুড়ির মোয়া না। যখনই ইচ্ছে হবে নিংড়ে খাবে, যখনই ইচ্ছে হবে গোল করে মোয়া বানিয়ে মুখে ঢোকাবে। আর তুমি কি বলেছিলে? যে জুতা খুলে মুখে মারলে ভালোবাসার ভূত মাথা থেকে নামবে। আমি সেটাই করব, তবে এখন না। জুতো জোড়া আমি সযত্নে রেখে দিয়েছি। যেদিন তোমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বিদায় করব, সেদিন এই জুতো জোড়া মুখে মারব। আর নিজেকে সান্ত্বনা দিব যে মন থেকে তো দূরে সরিয়েছি, কাগজে কলমেও দূরে সরিয়েছি। সেদিন নিজের গালে জুতোর বাড়ি দিয়েও প্রাপ্তির হাসিটা আমি হাসব। আকাশের কথা শুনে মায়া কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নিচে গিয়ে আকাশের মাকে নালিশ করে, আপনার ছেলে নাকি আমায় ছেড়ে দেবে। আম্মু, প্লিজ আপনি উনাকে বুঝান। আমি উনার সাথে থাকতে চাই, উনাকে ছাড়তে চাই না আমি। আরে পাগলি মেয়ে, কান্না করিস না। আমি দেখছি দাঁড়া কি হয়েছে। তিনি আকাশকে ডাক দেয়, আকাশ একটু নিচে আয় তো। আম্মুর ডাক শুনে বুঝতে বাকি রইল না যে মায়া নালিশ করেছে। করলে করুক, তাতে আমার কিছুই আসে যায় না। এবার আমার জীবনের সিদ্ধান্ত আমিই নিব। দেখি কে আটকায় তাতে আমাকে। নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে, আর মায়া কান্না করছে। কিরে আকাশ, তুই বৌমাকে কি সব উল্টাপাল্টা বলেছিস? কি বলেছি আমি? তুই নাকি বৌমাকে ছেড়ে দিবি বলেছিস? হ্যাঁ বলেছি, কারণ ওর মতন মেয়ের সাথে আমি আর সংসার করব না। আকাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? কি যা তা বলছিস? মা, তুমি ঠিকই ধরেছ, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তুমি শুনলে তোমারটাও খারাপ হয়ে যাবে। কি হয়েছে বলতো আমাকে? তোমার বৌমা আমাকে জুতা হাতে তুলে দিয়ে বলে নিজের গালে মারতে। কারণ শুধু এটাই যে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সবটা মানিয়ে নিতে চেয়েছিলাম। সে আমায় তার বিনিময়ে অনেক কিছু উপহার দিয়েছে, মান সম্মান ধুলোয় মিশিয়েছে আমার। তার কাছে নিম্ন পরিমাণ সম্মান ও আমি পাইনি। আকাশের কথা শুনে আকাশের আম্মু বাকরুদ্ধ হয়ে যায়। বৌমা, তুই কি এমন কিছু করেছিস? আম্মু বিশ্বাস করেন, তখন আমার মাথার সেন্স ছিল না। কি কারণে উনার সাথে খারাপ আচরণ করেছি সেটার কোনো উত্তর ও আমি খুঁজে পাচ্ছি না। আম্মু, প্লিজ আমায় ক্ষমা করে দেন। এখন আমি কি বলবো বল? আম্মু, আপনি একটু উনাকে বুঝান না। আকাশ, আমি বলি কি, এবারের মতন মাফ করে দে। ভুল না হয় করে ফেলেছে। আর বয়সটা দেখেছিস ওর? মা, ওর হয়ে আর একবার যদি ওকালতি করতে আসো তুমি, তাহলে কিন্তু আমাকে হারাবে। ঘর ছেড়ে চলে যাব আমি। অনেক হয়েছে আর না। ছোট হলেও অনেকটা বুঝে সে। অবুঝ যদি হতো তাহলে ভুল করত, অপরাধ না। সম্মানে আঘাত করা কোনো অবুঝের কাজ না। আর এখন সব কিছু রাখো। এবার আমার ডিসিশন আমাকে নিতে দাও। ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এটাই আমার শেষ কথা। চললাম আমি। উপরে চলে আসলাম। রাতের বেলায় সোফায় শুয়ে আছি। হঠাৎ দেখি কেউ একজন আমায় জড়িয়ে ধরেছে। বেশ অবাক হলাম।
কে এটা? চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। এই মেয়ে, তুমি আমায় জড়িয়ে ধরেছ কোনো সাহসে? আমার বরকে আমি জড়িয়েও ধরেছি, তাতে আবার সাহস হতে হবে কেন? 9-6 হিসেব বাদ দাও। তোমার সাথে আমার সম্পর্ক শেষ হতে চলেছে কিছুদিনেই পর, সো সেভাবেই মানিয়ে নাও। আর আমার ধারে কাছেও ঘেঁষবে না। তুমি না এটার জন্যই আমায় অপমান করেছিলে? প্লিজ আমায় ক্ষমা করে দেন। আমি না বুঝে অমনটা করেছি। মায়া, আমায় ছাড়ো তুমি। যাও, ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই বাঁধন আর থাকবে না। না, না, আপনি এটা করবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝে গেছি যে আপনাকে ছাড়া আমার চলবে না। তুমি বুঝলে হবে না, সেটা সময় থাকতে বোঝা উচিত ছিল, কিন্তু এখন আর সময় নেই। ঈশিতাকে বিয়ে করব বলে কথা দিয়েছি, সো ওকেই ভালোবাসবো আমি। আকাশের কথা শুনে মায়ার শরীরে খিঁচুনি দিয়ে উঠে। সে তার স্যারের ভাগ কাউকেই দিবে না, স্যারকেই চাই তার। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ফুফিয়ে কান্না করে দেয়। এই মায়া, কান্না করার হলে দূরে গিয়ে করো, কিন্তু আমাকে আগে ছাড়ো। না, আমি ছাড়ব না। আরও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে। জোর করে আকাশের ঠোঁট জোড়ায় চুমু খেতে শুরু করে। আকাশ অনেক জোড়াজুড়ি করছে ছুটার জন্য, কিন্তু পারছে না। আপনি আমার সাথে শক্তিতে পেরে উঠবেন না এখন। আমি আপনাকে আজ শেষ করে দিব। আপনি আমায় রেখে অন্য মেয়েকে বিয়ে করবেন? হা, তা আমি হতে দিব না। ওর মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে, বলে আবার ঠোঁট ডুবিয়ে দেয়। আকাশ আর কিছু বলে না, চুপচাপ সয়ে যাচ্ছে। মায়া নিজের মতন চুমু খাচ্ছে, কিন্তু আকাশের কোনো রেসপন্স নাই। আকাশের ঠোঁটে, গালে, কপালে পাগলের মতন চুমু খাচ্ছে মায়া। আকাশের কোনো রেসপন্স না পেয়ে মায়া নিজেই ছেড়ে দেয়। মায়া আকাশকে ছাড়তেই কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় মায়ের গালে। এই মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার উপরে জোর খাটাস? আমি জোর খাটাবো না তো কে খাটাবে? গালে হাত দিয়ে অতিরিক্ত করে ফেলছ মায়া। গতকালের কথা আমি ভুলিনি। আমাকে হাজারো অপবাদ দিয়েছ তুমি। আমি শরীর খেকো, তোমার কচি শরীরের লোভ আমার। আরও নানান রকম কি সব বলেছ, কিন্তু এখন তো দেখছি তার উল্টো হচ্ছে সব কিছু। তোমার কথা অনুযায়ী আমি তোমার সাথে জোর করা উচিত ছিল, কিন্তু জোরটা করছো তুমি। তার মানে শরীর খেকো আমি না, শরীর খেকো হচ্ছ তুমি। আর আমাকে কলঙ্ক দিয়ে যেই জুতা জোড়া দিয়েছিলে, সেগুলা মনে হচ্ছে এখন তোমার কাজে আসবে। সেগুলা ব্যবহার করো, হয়তো তোমার মাথা থেকে ভূত চলে যাবে। আমার মাথায় ভূত চাপুক আর যাই চাপুক, আপনার সাথেই আমি থাকব। আপনি আমাকে ছাড়বেন না। হা হা, সেটা সময় আসলেই দেখা যাবে। তোমার মতো মেয়ে আমার যোগ্য না। তোমার থেকেও ভালো মেয়ে আমার জন্য বসে আছে। তোমায় বিয়ে করে ঠকা খেয়েছি আমি। আর না, এবার ডিভোর্স দিয়ে ভুল শুধরাব। এখন আমার সামনে থেকে যাও। উনার কথা শুনে ভিতরটা পুরো ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে নিজের গলায় টিপ দিয়ে নিজেকে মেরে ফেলি, কিন্তু তা তো পারব না। উনাকে ছেড়ে দিয়ে বিছানায় চলে আসলাম। বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে শুরু করলাম। একটা জিনিস এই খালি ভিতরে কাজ করছে। উনি যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমার বাঁচা অসম্ভব। হয়তো উনাকে ভালোবেসে ফেলেছি আমি। উনার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছি আমি। না, উনাকে আমি যে করেই হোক আটকাব। উনাকে আমার করেই রাখব, কারোর হতে দিব না উনাকে। আর যদি উনি অন্য কারো হয়ে যায়,
সেদিন এই যেন আমার সমাধি ঘটে। শুয়ে শুয়ে ভাবছি, মায়া একটু আগে আমার উপরে কিরকম জোর তাই না খাটালো, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, মায়া হঠাৎ আমার উপরে উইক হয়ে গেল কেন? ধুর, যাই হবে হোক, ওর সাথে আমি আর সংসার করব না। আমি আমার মতন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মায়া নাছোড়বান্দা, সে আমার পিছনে লেগেই আছে। হুটহাট করে এসে আমায় জড়িয়ে ধরে, আমার কেয়ার করে, রাত হলে আমায় জড়িয়ে ধরে ঘুমোয়। সে ভেবেছে আমি বুঝতে পারব না, কিন্তু সবটাই যে আমি জানি সেটা সে জানে না। হাজারবার মানা করেছি তাকে আমার আশেপাশে এসে যেন ঘুরঘুর না করে, কিন্তু সে ঘুরঘুর করবেই। ওর আচরণে আবার ফুটবল হয়ে পড়তে লাগলাম ওর উপরে, কিন্তু সেটা তাকে বুঝতে দিলাম না। আমি আমার মতন করে গাছাড়া ভাব নিয়ে থাকলাম, তবে মনের মধ্যে দোটানা কাজ করতে শুরু করল। কাকে জায়গা দিব আমি মনে? ঈশিতাকে তো কথা দিয়েছি আমি যে ওকে বিয়ে করব। অন্যদিকে মায়া আবার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। দেশের বাহির থেকে বাবা ফিরে এসেছে, ব্যবসার কাজে তিনি বাহিরে গিয়েছিল। এসেই দুটো টিকিট হাতে ধরিয়ে দিল, যাও তুমি আর বৌমা কক্সবাজার থেকে ঘুরে এসো। তোমরা তো মনে হয় হানিমুনে যাওনি? বাবা, হানিমুনের দরকার দেই, ওর সাথে হানিমুনে যাব না আমি। বেশি কথা বলো না, আমি যেটা বলেছি সেটাই করো। আর কোনো কথা বললাম না। বাবার মুখের উপরে কথা বলার সাহস আমার নাই। মায়া তো সেই খুশি, সে তার প্রিয় স্যারের সাথে ঘুরতে যাবে। যাক, স্যারকে এবার একদম নিজের করে নিব। উনার আর আমার মাঝে এবার কেউ আর আসতে পারবে না। পার্সোনাল সময় কাটাবো উনার সাথে। হানিমুনটাও করে ফেলবো এবার। ছোট হয়েছি তো কি হয়েছে, হানিমুন তো করতে পারবো। উনার বাচ্চার মা তো হতে পারবো আমি। রওনা দিলাম মায়াকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় রাত হয়েছে। কক্সবাজার পৌঁছেই আমাদের রিসোর্টে উঠে গেলাম। শুয়ে আছি, মায়া ফ্রেশ হতে গেছে। শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ দেখি মায়া নীল কালারের একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। এক ধ্যানে তাকিয়ে আছি মায়ার দিকে। মনে হচ্ছে যেন কোনো হুড়পড়ি জমিনে নেমে এসেছে। এই যে স্যার, কি দেখছেন এমন করে? আপনি তো কখনো আমার দিকে এমন করে তাকান না, আজ এভাবে তাকিয়ে আছেন। আমায় কি খুব সুন্দর লাগছে বুঝি? না আমাকে দেখে কাছে পেতে ইচ্ছে করছে আপনার? আমি কি ঠিক বললাম? মায়া, পাগল হয়ে গেলে নাকি তুমি? কি সব উল্টাপাল্টা বলছো? হা, বুঝি বুঝি, সব বুঝি আমি। সত্যিটা বলায় এখন আমাকে পাগল বলছেন? কচু বুঝো তুমি। পিচ্ছি মেয়ের মতন এই থাকো। না, আমি পিচ্ছি না, আর আমি পিচ্ছি মেয়ের মতন ও থাকব না। আমার বিয়ে হয়েছে, আমি পিচ্ছি মেয়ের মতন কেন থাকব? আমি তো থাকব আপনাকে নিয়ে। বলেই আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। আকাশের হুঁশ উঠে যায় মায়ার এইরূপ আচরণ দেখে। মায়া পুরোপুরি আকাশকে নিজের করে নেয়। আকাশও আর নিজেকে সামলাতে পারে না। সেও মায়ার আচরণে নিজের ইগোটাকে হারিয়ে ফেলে। একতরফা ভালোবাসাটা যেন আজ পূর্ণতা পেতে যাচ্ছে, কারণ আকাশ অনিচ্ছা সত্ত্বে এসবে জড়িয়ে গেছে। এটা মায়ার একতরফা ভালোবাসা নয় কি? এটার পরিণতি কি হতে চলেছে কে জানে। বেশ কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দেয়। আকাশের তখনই টনক নড়ে উঠে। আল্লাহ, এটা কি করলাম? মায়ার সাথে কি সবে জড়িয়ে গেলাম আমি? নিজের ভিতরেই কেমন যেন একটা ঘুটঘুটানি কাজ করছে। এখন কোনো নৌকায় পা দেবে সে, সেটা আকাশ নিজেও জানে না।
তবে যেহেতু ওদের মাঝে কিছু হয়ে গেছে, সেই দিক থেকে আকাশ মায়াকে নিয়ে কিছুটা ভাবতে থাকে। ঈশিতার সাবজেক্টটা সাইড করে রাখে। পরের দিন সকালবেলায় মায়া বায়না করে সে সমুদ্র সৈকত দৈখতে যাবে। আকাশ ওকে সমুদ্র দেখতে নিয়ে যায়। আকাশ সমুদ্র থেকে দূরে বসে আছে। সে বসে বসে দেখছে মায়ার কাণ্ডগুলো। তারও ইচ্ছে করছে মায়ার সাথে গিয়ে পানি নিয়ে খেলা করতে, কিন্তু কোনো কিছু একটা ভেবে সে আর যায় না। তবে মায়া আকাশের মনের মধ্যে আবার জায়গা করতে শুরু করে দেয়। মায়া সমুদ্র নেমে পানি নিয়ে ঘাটাঘাটি করছে। সে তো মহাখুশি। বড় বড় ঢেউ আসছে। মায়া সেই ঢেউয়ের সাথে সাথে খেলা করছে। হঠাৎ এক বিশাল ঢেউ আসে। যেই ঢেউয়ের পর মায়াকে আর দেখতে পাওয়া যায় না। সেই ঢেউয়ের সাথে মাও ডুবে গেছে সমুদ্রের একদম তলদেশে। আকাশ তাড়াতাড়ি দৌড়ে সমুদ্রে তীরে আসে, কিন্তু সে মায়াকে আর দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু মায়ার কোনো হদিশ মিলে না। একটু আগে তো এখানেই খেলা করছিল। বড় ঢেউটা আসার পর মায়াকে তো আর দেখা যাচ্ছে না। সে গেল কই? মনের মধ্যে ভয় করতে শুরু করল। মায়া কি সমুদ্রে ডুবে গেল নাকি? হঠাৎ চোখে পড়ল মায়ার ওড়না, যেটা সমুদ্রের কিনারায় ভাসছে। তার মানে এবার আমি শিওর যে মায়া বড় ঢেউটার সাথে সমুদ্রে তলিয়ে গেছে। না বলে এক চিতলার দিকে সমুদ্রের কিনারায় বসে পড়লাম। আর মায়া মায়া বলে চিৎকার করে কান্না করতে আরম্ভ করলাম। কিন্তু মায়ার কোনো হদিশই মিলল না। হয়তো মায়াকে চিরতরে হারিয়ে ফেললাম আমি। হয়তো মেয়েটার এটাই শেষ ইচ্ছে ছিল, যে হারিয়ে যাওয়ার আগে সে একবার হলেও আমায় নিজের করে নেবে। অতিরিক্ত কান্নার ফলে সেখানেই বেহুশ হয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। মায়া বলে চিৎকার করে কান্না করতে লাগলাম, কিন্তু মায়ার কোনো হদিশ মিলল না। হয়তো চিরতরে মায়াকে হারিয়ে ফেললাম আমি। হয়তো মেয়েটার এটাই শেষ ইচ্ছে ছিল, হারিয়ে যাওয়ার আগে সে একবার হলেও আমাকে নিজের করে নেবে। অতিরিক্ত কান্নার ফলে সেখানেই বেহুশ হয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। 2 দিন পর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে শুয়ে আছি। পাশেই আম্মু আব্বু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়েই তারা কান্নাকাটি লাগিয়ে দিল। মায়া কোথায়? বাবা, তার তো কোনো হদিশ মিলেনি। তোর ও কোনো খবর পেতাম না। অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। তারপর সে বলে তুই নাকি কক্সবাজার বিচের পাশে বেহুশ হয়ে পড়ে আছিস। পরে তোর বাবা গিয়ে সেখান থেকে তোকে নিয়ে আসে। মাথায় তো কিছুই কাজ করছে না। তাহলে কি মায়াকে আমি চিরতরে হারিয়ে ফেললাম? না, এটা হতে পারে না। মেয়েটাকে হয়তো ঘৃণা করি, কিন্তু মেয়েটার জন্য কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। নিজেকে আর সামাল দিতে পারলাম না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা, প্লিজ কান্না করিস না। মায়া ঠিক ফিরে আসবে। মা তাকে দড়িয়া নিজের কবলে টেনে নিয়ে গেছে। সেখানে 1 মিনিট ওকেও বেঁচে থাকতে পারে না। সে ফিরে আসবে কি করে জানি না। উপর ওয়ালার কাছে দোয়া কর, মায়া মামনিকে যেন তিনি সহিসালামতে আমাদের কাছে ফিরিয়ে দেন। হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে আসা হলো। ঈশিতা আমায় দেখতে এসেছে। কেমন আছো আকাশ তুমি? আল্লাহ যেমন ভাবে রেখেছে। তুমি কেমন আছো? আমি ভালো খারাপ দুটোই মিলে আছি। এটা আবার কেমন কথা? কেমন কথা হবে আবার? বাসা থেকে বিয়ে ঠিক করেছে। ছেলেটা ভালো জব করে। আর আমারও বেশ পছন্দ হয়েছে। পছন্দ না শুধু, ভালোও বেসে ফেলেছি তাকে। তোমার দূরত্বতা সেই মানুষটাকে আমার কাছে আপন করে দিয়েছে।
ঈশিতার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তুমি খুশি তো ঈশিতা? আমি খুশি হব না মানে? আমি তো মহা খুশি। কারণ মানুষটা অনেক ভালো, তোমার থেকেও ভালো স্টাবলিশড। আবার আমার খুব কেয়ার ও করে। ওকে, উনাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। দোয়া করো আমাদের জন্য। আর মায়াকে খুঁজে নিয়ে সংসার জীবন শুরু করো। মায়া যে হারিয়ে গেছে সেটা তাকে কে বোঝাবে? চুপচাপ করে রইলাম। আচ্ছা, ভালো থেকো। আমি আসি। ওকে। ঈশিতা চলে গেল। আমি চাইলে ওকে আটকাতে পারতাম, কিন্তু আটকায়নি। কারণ মায়ার সাথে আমার অনেক কিছুই হয়েছে। আর তার চেয়ে বড় কথা, ঈশিতা আমার থেকেও ভালো কাউকে পেয়ে গেছে। না হয় সে আমাকে আর তাকে নিয়ে কম্পেয়ার করত না। সো ভালোই থাকুক সে। দুনিয়াটাই স্বার্থপর। চিটাগাং এর ভাষায় একটা প্রবাদ আছে, দুনিয়ার ভাইল কেউ পাইল আর কেউ নো পাইল। চোখে মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। মায়াকে হারিয়ে ফেললাম। ঈশিতাও যোগ্য কাউকে বেছে নিয়েছে। এভাবেই দিন কাটতে লাগল। মায়ার আম্মু আব্বুরা রোজ বাসায় এসে কান্নাকাটি করে। কত জায়গায় খবর লাগিয়েছি মায়ার, কিন্তু কোনো দিক থেকেই পজিটিভ কোনো খবর আসেনি। এভাবেই দিন কাটতে লাগল। 2 মাস অতিক্রম হতে চলল। ধীরে ধীরে মায়ার স্মৃতিগুলো মনে কাটা হয়ে বিঁধতে লাগল। কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। স্কুলে গেলেও মনটা মরা হয়ে থাকে। খালি এটা মনে হয় মায়া এখানে বসেছিল, ওখানে বসেছিল, তাই স্কুলে যাওয়াই বাদ দিয়ে দিলাম। ছেড়ে দিলাম স্কুল। সারাদিন ঘরেই থাকি। একাকিত্বটা আরো ভালো করে পেয়ে বসল আমাকে। ডিপ্রেশনে চলে গেলাম। সেই থেকেই জীবনের বরবাদিটা শুরু। সারাদিন নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রাখি। খাওয়ার দাওয়ার ঠিক ঠিকানা নেই। আস্তে আস্তে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে গেল। মা বাবাকেও ভুলে গেলাম। বাকি মানুষের কথা তো বহু পড়ে। 2 বছর কেটে গেল। পুরোপুরি পাগল হয়ে গিয়েছি। সব কিছুই ভুলে গিয়েছি আমি। শুধু একটা জিনিস এই মনে আছে, মায়ার সাথে কক্সবাজারে বাজারে কাটনো শেষ রাতটা। যেই রাতে সে আমায় জোর করে নিজের করে নিয়েছিল। যেই রাতে সে দাবি করেছিল আমি শুধু তার। সে আমার বাচ্চার মা হতে চায়। সেদিন অনিচ্ছা সত্ত্বেও তাকে আপন করে নিয়েছিলাম। সেই অনিচ্ছাটা সময়ের সাথে ইচ্ছায় ধাবিত হয়ে গেল। মিস করতে লাগলাম তাকে। ভালোবাসা জন্ম নিল তার জন্য মনে। সেই মানুষটাই ভিতরে বসবাস করছে এখনো। বাকি সবার কথাই মাথা থেকে ক্রাশ হয়ে গেছে। যেই বাসায় আসে সেই আমাকে পাগল ছাড়া আর কিছু বলে না। পুরোপুরি পাগলের খেতাব পেয়ে গেলাম আমি। পাবনায় পাঠালে হয়তো সেখানের রোগীরাও আমার পাগলামো দেখে সুস্থ হয়ে যাবে। এইভাবে এফেক্ট করেছে মায়ার চলে যাওয়াটা আমার ভিতরে। মা বাবা রোজ কান্না করে আমাকে দেখে। বাবারে, তুই এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কিসের কষ্ট দিচ্ছি? আর কে তুই? নিজের মাকেও ভুলে গেছিস। এর থেকে মরে যাওয়াই ভালো ছিল রে বাবা। তোর এসব দেখে যে নিজেকে আর ঠিক রাখতে পারি না। খুব কষ্ট হয় তোর জন্য। এই তুই যা আমার রুম থেকে। তোদের কাউকে আমি চিনি না। আর আমাকে একা থাকতে দে। আকাশের আম্মু কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আকাশ যেন নিজেকেই ভুলে গেছে। হঠাৎ একদিন ঈশিতা আকাশের বাসায় আসে। কোলে একটা বাচ্চা। সে আকাশের এমন অবস্থা দেখে নিজেই শকট হয়ে যায়। যাক, আল্লাহ বাঁচিয়েছে আমাকে এই পাগলের হাত থেকে। না হয় এই পাগলের সাথে আমার থাকতে হতো।
কত বড় বাঁচাই না বাঁচলাম। আন্টি, আপনারা ওকে পাবনায় দিয়ে আসেন, না হয় আপনারাও পাগল হয়ে যাবেন। ঈশিতা, তোমার কোলেও সন্তান আছে। আমি যদি বলি তাকে তুমি পাবনায় দিয়ে আসো, তাহলে তুমি কি দিয়ে আসবে? না, কখনোই না। তাহলে কিভাবে আমি আমার ছেলেকে সেখানে দিয়ে আসব? গর্ভে ধরা থেকে নিয়ে শুরু করে আজ 2728 বছর ধরে লালন পালন করছি। আর তুমি বলছো সেই আদরের ছেলেকেই পাগলাগারদে দিয়ে আসতে? আন্টি, সে তো পাগল হয়ে গেছে। যাক পাগল হয়ে, তাও সে আমার ছেলে, আর সে আমার কাছেই থাকবে। ঈশিতা আকাশের আম্মুর যুক্তির সাথে না পেরে সেখান থেকে চলে আসে। ঈশিতা এসে আকাশকে এত কিছু বলে গেল, অথচ তার সেই দিকে কোনো খেয়াল নেই। সে ফ্লোরের উপরে শুয়ে শুয়ে মায়া মায়া বলে পাগলের মতন প্রলাপ করছে। সারা বাড়িতে মায়ার নাম লেখে পুড়িয়ে ফেলেছে। সমস্ত দেওয়ালেই যেন মায়াকে দেখতে পায় সে। মায়া নামটাই যেন তাকে তৃপ্তি দেয় এখন। দুনিয়ার স্বাদ আহ্লাদ যেন তার ভিতরে থেকে চলে গেছে। সারাদিন কয়েক হাজার বার মায়ার নাম মুখে জপে, সেটাতেই যেন সে তৃপ্তি পায়। হয়তো এভাবেই তার সমাপ্তিটা ঘটবে। অন্যদিকে কোনো এক অপরিচিত লোক মায়াকে ডেকে বলছে, মায়া, বাবু কান্না করছে, তাকে দুধ খাইয়ে এসো। জি, আপনার জন্য খাবারটা রেডি করেই বাবুকে দুধ খাওয়াচ্ছি। মায়া অপরিচিত লোকটার জন্য খাবার রেডি করে বাবুর কাছে যায় ওকে দুধ খাওয়ানোর জন্য। সে গিয়েই দেখতে পায় তার বাবু নেই। আকাশ তার বাবুর জায়গায় শুয়ে আছে। মায়া আকাশকে দেখেই চমকে যায়। মায়া, বাবু কান্না করছে, দুধ খাইয়ে এসো। জি, আপনার জন্য খাবারটা রেডি করেই দুধ খাওয়াচ্ছি। মায়া অপরিচিত লোকটার জন্য খাবার রেডি করে বাবুর কাছে যায় ওকে দুধ খাওয়ানোর জন্য। সে গিয়েই দেখতে পায় তার বাবু নেই। তার বাবুর জায়গায় আকাশ শুয়ে আছে। মায়া আকাশকে দেখেই চমকে উঠে। আকাশ, তুমি এখানে কি করে এলে? মায়ার গলার আওয়াজ শুনে পাশের রুম থেকে অপরিচিত লোকটা মায়ার কাছে আসে। মায়া, তুমি কার সাথে কথা বলছো? আকাশ এখানে মানি? এখানে তো কেউ নেই। আর আকাশ এখানে আসবে কি করে? তুমি কোথায় রয়েছ? থাইল্যান্ড। আর আকাশ হয়েছে বাংলাদেশে। সে এখানে আসার কোনো প্রশ্নই উঠে না। লোকটার কথা শুনে মায়ার হুঁশ ফিরে আসে। সে দেখতে পায় তার বাবু শুয়ে আছে। এখানে তার বাবু ছাড়া আর কেউ নেই। সে এতটা সময় কল্পনায় হারিয়ে গিয়েছিল। মায়া দুঃখে কান্না করে দেয়। মায়া, প্লিজ কান্না করো না। তোমার কান্না দেখলে আমারও খুব খারাপ লাগে। কান্না করব না তো কি করব? মানুষটা যে এখনো আমার মনে গেঁথে আছে। মানুষটার স্মৃতি যে আমাকে ঘুমাতে দেয় না। প্লিজ সব ভুলে যাও। উপর ওয়ালার যেমন হুকুম ছিল তেমনটাই হয়েছে। আর তাছাড়া তো আমি রয়েছি। তুমি কান্না করলে আমাদের বাবুটাকে কে সামলাবে? জানি না আমি কিছু, তবে শুধু এটুকু জানি মানুষটাকে আমি কখনো ভুলতে পারবো না। আচ্ছা, তোমার ভুলতে হবে না, শুধু নিজেকে সামাল দিতে শিখো। আমি চললাম, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। ওকে, যান আপনি। আর খাবারগুলা সময় মতন খেয়ে নিবেন। অপরিচিত লোকটা অফিসে চলে গেল। ভাগ্যের লিখন ছিল একজনের সাথে, কিন্তু উড়ে এসে জুড়ে বসলাম আরেকজনের কপালে। নিয়তির কি নির্মম পরিহাস। মানুষটা যদিও অনেক ভালো, শুধু ভালোই না, আকাশ থেকেও কয়েক হাজার গুণ বেশি ভালো, কিন্তু তাও আকাশ আমার মনে মধ্যে গেঁথে আছে। মানুষটা আমায় বলেছে সে আমার সারা জীবন দেখভাল করবে, কিন্তু তারপরেও ভালোবাসার মানুষের জন্য তো একটা টান কাজ করে।
বাচ্চাটাকে দুধ খাইয়ে শান্ত করলাম। তারপর রান্নার কাজে মন দিলাম। অন্যদিকে আকাশের পাগলামো যেন আরো বেড়েই চলেছে। আকাশের মা বাবা আর থাকতে না পেরে ছেলেকে জোর করে ঘরের বাহিরে নিয়ে যায়। বাহিরে গেলে হয়তো ছেলে কিছুটা স্বাভাবিক হবে। আকাশ দুনিয়ার আলো দেখতে পেয়েই চমকে ওঠে। তার যেন বিষাক্ত লাগছে দুনিয়ার এই রংঢং পরিবেশ। আজ 2 বছর 4 মাস পর সে ঘর থেকে বের হয়েছে। দুনিয়াটা কত রঙিন, অথচ তার জীবনটা ঘোলাটে শীতের সকালের মতন। কুয়াশা দিয়ে ভরা তার জীবন। আমি বাসায় যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না। না, তোমার বাসায় যাওয়া চলবে না। আকাশের মা, তুমি গাড়িতে গিয়ে বসো। আমি ওকে নিয়ে আসছি। পুরো শহর আজ ওকে ঘুরে। আকাশকে জোর করে ওর বাবা গাড়িতে বসায়। তারপর গাড়ি করেই পুরো শহর আকাশকে দেখাতে থাকে। এই শহরের এমন কোনো জায়গা নেই যা আকাশ চিনে না। তার বাবা সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। স্কুলের সামনে দিয়ে গাড়ি যেতেই তার মনে হয় এই জায়গাটা আকাশের খুব চেনা। নিস্তেজ মস্তিষ্ক হালকা হালকা কাজ করতে শুরু করে। এই জায়গায় তিশান আর মায়া দাঁড়িয়ে কথা বলেছিল। সবকিছু ধীরে ধীরে মনে পড়তে থাকে। মনে পড়তে থাকে স্কুলের সমস্ত ঘটনা। এই স্কুলে তো আমি পড়িয়েছিলাম। হ্যাঁ, তুমি এখানে পড়িয়েছিলে। এখানেই মায়া পড়ত। আকাশের বাবার কথা শুনে আকাশ কান্না করে দেয়। পরক্ষণেই তার সমস্ত অতীত মনে পড়ে যায়। আজ বহু মাস পর চোখ থেকে পানি পড়ছে। মায়ার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শুকিয়ে গিয়েছিল। একটা সময় কান্না আর হাসি দুটোই যেন আমার জীবন থেকে হারিয়ে গেল। এখন বুঝে আসছে কী রকম নরক বানিয়ে ফেলেছিলাম জীবনটাকে। না, এই নরক থেকে মুক্তি দরকার আমার। নিজের ইচ্ছায় মস্তিষ্ক ঘোলাটে করেছি। এখন নিজের ইচ্ছায় সেটা সতেজ করব। বাবা, আমি আগের মতো স্বাভাবিক হতে চাই। আকাশের মুখে বাবা ডাক শুনে আকাশের মা বাবা দুজনেই কেঁদে ওঠে। আকাশ, তুই আমাদের চিনতে পেরেছিস? হ্যাঁ বাবা। আকাশের মা আকাশের সারা গালে চুমু খেতে থাকে। সেলুন থেকে ক্লিন হয়ে বাড়িতে ফিরলাম। তবে মায়ার স্মৃতিগুলো মন থেকে মুছতে পারলাম না। একদম স্বাভাবিক হয়ে গেলাম আগের মতন। কিন্তু যেখানেই যাই সেখানেই মায়াকে ফিল করতে থাকি। মনে হয় যেন এখানেই মায়া বসেছিল। বিশেষ করে স্কুলের সামনে দিয়ে গেলেই ভিতরটা কষ্টে ফেটে যায়। নিজেকে পুরোপুরি স্বাভাবিক করতে 1 মাস সময় নিলাম। বাবা, আমি তোমার ব্যবসার হাল ধরব। কি হো হো, সত্যি বলছিস তুই? হ্যাঁ বাবা, কিন্তু দেশে না। বাহিরের কান্ট্রিতে তোমার যেই ব্যবসা আছে সেসব আমি সামলাব। কারণ দেশে থাকলে মায়ার স্মৃতিগুলো আমাকে আবার আগের মতন বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছে হয় কর। কিন্তু কোনো কান্ট্রিতে যাবি? আমার তো বাহিরের 4 দেশে ব্যবসা আছে। ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সৌদি আরব। যে কোনো এক দেশে গেলেই হলো। তবে আমার মতে ফিনল্যান্ড যাব। দেশটা নাকি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। বাবা সব ব্যবস্থা করে দিল। ছেড়ে দিলাম দেশের মাটি। খুব কষ্ট হচ্ছিল প্রাণপ্রিয় শহরটা ছাড়তে। যেই শহরে মায়া নামক কেউ আমার দুনিয়া ছিল, যার সাথে হাজারো স্মৃতির সৃষ্টি হয়েছে এই বাংলার মাটিতে। সে বেঁচে আছে কিনা জানি না, কিন্তু তার স্মৃতিগুলো তো এখনো চোখে কাটা হয়ে বিঁধে আমার। ফিনল্যান্ডে এসে নিজের বাসস্থানে উঠে গেলাম। নিজেকে কিছুদিন সময় নিয়ে রিল্যাক্স করলাম। রিল্যাক্স বলতে প্রস্তুতি নিলাম ব্যবসার কাজে নামার জন্য। তারপর লেগে গেলাম কাজে।
আমাদের এখানের যত প্রজেক্ট আছে সব বাহিরের দেশের সাথে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। পুরোপুরি বাবার ব্যবসার হাল ধরে ফেললাম। নিজেকেও অনেকটা সামলে নিয়েছি, কিন্তু মায়ার স্মৃতিগুলো কখনোই ভুলবার মতন নয়। প্রেমিকরা সেটা ভালো করেই জানেন। সবকিছুর ভিড়ে মায়া এখনো আমার মনে জায়গা করে আছে। যখনই মায়ার কথা মনে পড়ে তখনই ভিতর থেকে বুক ফাটা কান্না আসে। তবে অতিরিক্ত উইক হই না এখন আর আগের মতন। আগেই তো বললাম যে নিজেকে সামলে নিতে শিখেছি অনেকটা। ব্যবসার খাতিরে এক লোকের সাথে পরিচয় হল। নাম আসাদুজ্জামান। 2 দেশে তার ব্যবসা রয়েছে, ফিনল্যান্ড আর থাইল্যান্ড। তবে সে থাইল্যান্ডের বাসিন্দা। ব্যবসার কাজে 2 দেশে আসা যাওয়ায় থাকে। তার কোম্পানির সাথে আমাদের একটা প্রজেক্টের কন্ট্যাক্ট হয়েছে। এ থেকেই তার সাথে আমার ভালো খাতির। লোকটাও বেশ ভালো। হঠাৎ এই থাইল্যান্ডে আমাদের ব্যবসায়িক কাজে কিছু গন্ডগোল হয়। ইমার্জেন্সি সেখানে আমার যেতে হবে, কারণ বাবার শরীর নাকি বেশি একটা ভালো না। বাবা এখন সেখানে যেতে পারবে না, তাই আমার এই যেতে হবে। ফ্লাইটের টিকিট কনফার্ম করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেখানের মাটিতে পাড়া দিতেই মনে হল এই মাটিতে আমার অতি আপন কেউ আছে। পরক্ষণেই মনে পড়ল এটা আমার শহর না, এখানে আপন কেউ থাকবে বলে আশা করা বোকামি। ব্যবসার ঝামেলা মিটিয়ে আসাদুজ্জামান সাহেবকে ফোন দিলাম যে আমি আপনার শহরে এসেছি, আপনার যদি সময় হয় তাহলে দুজনে দেখা করতে পারি। উনি তো মহা খুশি, কারণ উনাকে ফিনল্যান্ডে যথাযথ আপ্যায়ন করেছি আমি। আকাশ সাহেব, আপনি কিছু মনে না করলে রাতে আমার বাসায় ডিনারে চলে আসেন, জমিয়ে আড্ডা দিব। কোনো কিছু না ভেবেই হা করে দিলাম। রাতে আসাদুজ্জামান সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। উনি আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে নামতেই এগিয়ে আসলেন আমাকে রিসিভ করার জন্য। তারপর উনার বাসায় নিয়ে গেলেন। দুজনে বসে অনেকটা সময় কথা বললাম। আকাশ সাহেব খাওয়ার সময় হয়ে এসেছে, খাবার লাগাতে বলছি। আচ্ছা মায়া, টেবিলে খাবার লাগাও মেহমানের জন্য। আসাদুজ্জামান সাহেবের মুখে মায়া নামটা শুনতেই চমকে উঠলাম। আবার কষ্টও হতে লাগল, কারণ নামটা যে আমার খুব কাছের মানুষের ছিল। আমার প্রিয় মানুষটার নাম ও মায়া। উনার প্রিয় মানুষটার নাম ও মায়া। বাহ কি মিল! কৌতূহল হল উনার রক্ষিতাকে দেখার জন্য, কিন্তু উনাকে কিছুই বললাম না। তখনই চোখে পড়ল অল্প বয়সী একটা মেয়ে টেবিলে খাবার সাজাচ্ছে। পিছন থেকে দেখে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোনো কিছু না ভেবেই ডাক দিয়ে বসলাম, এই যে মিসেস আসাদুজ্জামান, একটু এদিকে ফিরুন তো। আমার ডাক শুনে মেয়েটা এদিকে ফিরতেই আমার চোখজোড়া কপালে উঠে গেল। আল্লাহ, এ তো আমার কলিজার টুকরো মায়া। মেয়েটা এদিকে ফিরতেই আমার চোখজোড়া কপালে উঠে গেল। আল্লাহ, এ তো আমার কলিজার টুকরো মায়া। সাথে সাথে গিয়ে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলাম। মায়া তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় না খুঁজেছি, কিন্তু তোমার খোঁজ কোথাও পাইনি। মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মাও আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এমন সময় পিছন থেকে আসাদুজ্জামান সাহেব এসে আমায় টেনে মায়া থেকে ছাড়িয়ে দিল। মিস্টার আকাশ, আপনার কত বড় সাহস! আপনি আমার ওয়াইফকে জড়িয়ে ধরেন? কি হো হো, মায়া আপনার ওয়াইফ? হা, মায়া আমার ওয়াইফ। আসাদুজ্জামান সাহেবের মুখে এমন ধরনের কথা শুনে কলিজাটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল। কলিজাটা যেন চিনচিন করে ব্যথা করছে।
আমার কলিজার টুকরো মায়া এখন অন্য কারো বউ। সেটা যেন মানতেই পারছি না, যার জন্য 2টা বছর পাগল ছিলাম। পরিশেষে এসে দেখি সে অন্যের হয়ে গেছে। এই কষ্ট কই রাখব আমি? নিজেকে আর সামলে রাখতে পারলাম না। সোজা গিয়ে জানালার কাচের মধ্যে ঘুষি মেরে দিলাম। সাথে সাথে জানালা ভেঙে হাতের মধ্যে কয়েক টুকরো কাচ ঢুকে গেল। না, এটা আমি মানি না। মায়া অন্য কারো হতে পারে না। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আরে আকাশ সাহেব, এটা কি করলেন আপনি? আমি তো মজা করছিলাম। মায়া আমার বউ না, মায়া আমার বোন। বোন মানে হলো, মায়াকে আমি সাগরের কিনারা থেকে উদ্ধার করেছি। তারপর তাকে আমি আমার সাথে এখানে নিয়ে আসি। আমিও বাংলাদেশের ছেলে। আমি বোট নিয়ে সাফারি করছিলাম বাংলাদেশ। তখন মায়াকে বেহুশ অবস্থায় একটা দ্বীপের মধ্যে পড়ে থাকতে দেখি। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে আমার সাথে থাইল্যান্ডে নিয়ে আসি। তার অবস্থা অনেক খারাপ ছিল। ডক্টরের কাছে নিয়ে গেলে তারা বলল, মায়ার অবস্থা ভালো না, তাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে। তাই তাকে আমার সাথে রেখে দেই। সে দেশে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। কারণ সে আগের সমস্ত কিছু ভুলে গিয়েছিল। কারোর নাম এই তার মনে ছিল না। কাউকেই সে চিনতে পারছিল না। আর তাছাড়া তার শরীরের অবস্থাও ভালো ছিল না। তাকে দেশে নিয়ে গিয়ে কার কাছে রেখে আসব আমি? তাই এখানেই আমার সাথে রেখে দেই। অনেকবার মায়াকে জিজ্ঞেস করেছি যে তোমার বাবা মা কি করে, উনাদের নাম কি? সে কারোর নামেই বলতে পারে না। খালি তোমাকেই চিনে সে। তোমার নামটাই তার মনে আছে। তো তাকে আমি কোনো ভরসায় দেশে নিয়ে যাব, তাই আর নিয়ে যাইনি। আর তাছাড়া এখনো সে পুরোপুরি স্বাভাবিক না। সব কিছুই মানলাম, কিন্তু আপনি আর মায়া একসাথে থাকেন। ওর সাথে কিছু করেননি আপনি, সেটার গ্যারান্টি কি? আকাশ সাহেব দেখেন, আপনি ভালো করেই জানেন যে বোন কাকে বলে। আর ভাই মানে কি? ভাই হচ্ছে বোনের রক্ষিতা। বোনের সম্মান রক্ষা করার দায়িত্ব ভাইয়ের। আর সেখানে অনৈতিক কিছু করার তো প্রশ্নই আসে না। নিজের বোনের সাথে কেউ কখনো অনৈতিক কিছু করেছে এমন কিছু কখনো শুনেছেন? না। তাহলে ভাবলেন কি করে যে আমি এমন ধারা কাজ করব? সেও তো আমার বোন। আসলে আমার মাথা কাজ করছে না। কি সব ভুলভাল বলছি আমি? কিন্তু মায়া, তুমি তো সাগরে ডুবে গিয়েছিলে। তো দ্বীপে পৌঁছালে কি করে? তা আমি জানি না। ঢেউয়ের শক্তির সাথে পেরে উঠিনি আমি। ঢেউ আমাকে একদম তলিয়ে ফেলেছিল। তারপর আর কিছু মনে নেই। পরে দেখি আমি দ্বীপের কূলে ভাসছি। সেখানে খাওয়া দাওয়া ছাড়া 2 দিন ছিলাম। এরপর আবার সেন্সলেস হয়ে যাই। পরে ভাইয়া আমাকে সেখান থেকে উদ্ধার করে। মায়ার কথা শুনে খুশিতে আসাদুজ্জামান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি জানি না। আপনার জন্য আজ আমার প্রিয় মানুষটা বেঁচে আছে। আরে, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। নিজের বোনকে হেফাজত করব না তো কাকে করব? আমার কর্তব্য ছিল, সেটা আমি করেছি। এখন আপনারা কথা বলুন, আমি একটু কাজ সেরে আসছি। আর হ্যাঁ আকাশ সাহেব, আপনি কিন্তু বাবা হয়ে গেছেন। এবার কিন্তু আমার বোন আর ভাগিনীর সঠিক খেয়াল রাখবেন। তারপর তিনি অন্য রুমে চলে যায় কাজ সারতে। বাবা হয়েছি, এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মায়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর কোলে তুলে নিয়ে পাগলের মতন চুমু খেতে লাগলাম।
স্যার, আপনি এভাবে চুমু খাচ্ছেন কেন? আমি না আপনার ছাত্রী। এই মেয়ে চুপ। ছাত্রী ছিলা বহু আগে। এখন তুমি আমার কলিজার টুকরা বউ। আর তোমাকে শুধু চুমু না, পাগলের মতন চুমু খাবো। আজকে আমাকে আর কোনো কিছু বলে আটকাতে পারবে না। দীর্ঘ অপেক্ষার পর তোমাকে আমি পেয়েছি। আমার না খুব কষ্ট হয়েছে আপনাকে ছাড়া থাকতে। আপনি আমাকে অনেক কষ্ট দিছেন। সরি মায়া। আর কোনো দিন তোমায় কষ্ট দিব না। এখন থেকে সব সময় তোমাকে আগলে রাখব। আচ্ছা, এখন চলেন আপনার বাবুকে দেখবেন। তার আগে হাতটা ব্যান্ডেজ করতে হবে আপনার। আপনি একটু দাঁড়ান, আমি একটু আসছি। একটু পর সে হাতে করে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। তারপর হাত থেকে কাচের টুকরোগুলো বের করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে বাবুর কাছে গেলাম। আমাদের মেয়ে হয়েছে। মেয়েটার চোখগুলো দেখতে পুরো আমার মতন। আর সব কিছু মায়ার মতন হয়েছে। মেয়ের নাম আসাদুজ্জামান সাহেব রেখেছেন রাইসা। যাক, মামার রাখা নামটা অনেক সুন্দর। মেয়েকে কোলে নিয়ে অনেকটা সময় আদর করলাম। খুশিতে যেন কয়েক দফা কেঁদেছি আমি। সেই রাতে আসাদুজ্জামান সাহেবের বাসায় থাকলাম আমরা। মায়াকে সারাটা রাত নিজের বাহুডোরে পাঁচকোল করে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। এক সেকেন্ডের জন্যেও তাকে ছাড়িনি। সেও আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, দেশে যাব। আসাদুজ্জামান সাহেব, আমি মায়াকে আর আমার মেয়েকে নিয়ে দেশে যাব। আকাশ সাহেব, আর কিছুদিন থেকে গেলে হতো না? বোনটার প্রতি খুব মায়া জমে গেছে আমার। আসাদুজ্জামান সাহেব, আপনার বোন তো 2টা বছর আপনার কাছেই ছিল। অন্যদিকে ওর মা, বাবা যে কষ্ট পাচ্ছে, তাদের যে সান্ত্বনা দিতে হবে। আমি না হয় পরে আবার মায়াকে নিয়ে আসব। আচ্ছা। তিনি আর কোনো কথা বললেন না। মায়াকে নিয়ে রওনা দিলাম দেশের উদ্দেশ্যে। বাসায় ফোন করে বলেছি যে আমি আসছি। বাট মায়ার কথা বলিনি। তাদের সারপ্রাইজ দিব। শুধু এটুকু বলেছি যে মায়ার মা, বাবাকেও আমাদের বাসায় আসতে বলো। ফ্লাইটে বসে বসে এক হাতে মেয়েকে নিয়ে খেলা করছি, আরেক হাতে মায়াকে জড়িয়ে ধরে রেখেছি। মেয়েটা যেন ঠিক আগের মতোই বাচ্চা বাচ্চা রয়ে গেছে। দেশে পৌঁছে বাড়িতে চলে গেলাম। গিয়ে দরজায় বাড়ি দিতেই আম্মু দরজা খুলে দিল। আমার হাতে বাচ্চা, বাট মায়াকে একটু দূরে দাঁড় করিয়ে রেখেছি, যাতে সারপ্রাইজটা ভালো করে দিতে পারি। এই তোর হাতে বাচ্চা কেন? আমি বিয়ে করেছি, আর এটা আমার মেয়ে। কি বলিস উল্টাপাল্টা? গেলেই তো 3-4 মাস হবে। কাকে বিয়ে করে বসলি আবার? আর এই বাচ্চার মা কই? দেখতে চাও তোমরা? হা, দেখব না তো কি করব? অবশ্যই দেখব আমরা। কোনো মেয়ের সাথে অঘটন ঘটিয়েছিস? এই যে ম্যাডাম, এদিকে আসো। মায়া সাইড থেকে দরজার সামনে এসে দাঁড়ালো। আম্মু মায়াকে দেখতে পেয়ে মায়া বলে সজোরে এক চিৎকার মেরে সারা বাড়ি মাথায় তুলে ফেলল। বাসার বাকি মেম্বাররা দৌড়ে আসলো আম্মুর চিৎকার শুনে। আর মায়ার মা, বাবারাও দৌড়ে আসলো। মারে, তুই এতদিন কোথায় ছিলি? কি হয়েছিল তোর? মা, এই সব অনেক কাহিনী পরে বলছি, আগে বাসায় ঢুকতে দাও। আর তোমার নাতনিকে কোলে নাও। এটা আমার আর মায়ার মেয়ে। মায়াকে ওর মা, বাবা দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল। মারে, তুই এতদিন আমায় ছেড়ে দূরে কি করেছিলি? আব্বু, এমনটা হয়েছিল আমার সাথে। সবটা খুলে বলে। আমি তোমাদেরও ভুলে গিয়েছিলাম। পরে ধীরে ধীরে সব মনে পড়ে। বাট আমার ঠিকানা কোথায় সেটাই ভুলে গিয়েছিলাম।
তাই নিজে নিজে আসতে পারিনি। সবাই তো অবাক। সাগরে ডুবে গেলে মানুষ তো বাঁচে না, তাও আল্লাহ তাকে বাঁচিয়েছে। যাক, তুই ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য অনেক। যেভাবেই হোক এসেছিস তো, আমাদের আর কিছুই চাই না। সবাই তো মহা খুশি। কেউ নাতনির সাথে গল্প করছে, কেউ মায়ার সাথে গল্প করছে। এদিকে আকাশের তো আর তরস হইছে মায়াকে কাছে টানতে। 2 বছর পর সে মায়াকে নিজের কাছে পেয়েছে। ধ্যাত, কখন যে রাত হবে আর মায়াকে নিজের কাছে পাব। সময় যেন যাচ্ছেই না। বহু কষ্টের পর সময় ঘনিয়ে রাত হল। মায়াকে নিয়ে শুয়ে আছি। রাইসাকে আম্মু নিয়ে ঘুমিয়েছে। যাক, ভালোই হয়েছে। মায়াকে এখন কাছে টানতে পারব। কোনো কথা ছাড়াই মায়াকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলাম। স্যার, কি করছেন আপনি? এই মেয়ে চুপ একদম। আজকের পর আর কখনো স্যার ডাকবে না। আমি এখন আর তোমার স্যার নেই। আচ্ছা, ডাকব না, কিন্তু আমাকে এভাবে কাছে টানছেন কেন? ভুলে গেছো সব? কক্সবাজার যে আমায় জোর করে কাছে টেনেছিলে, তা কি মনে নেই? না, ভুলব কেন? তাহলে এবার আমার পালা। সেদিন তুমি আমায় কাছে টেনেছ, এখন তোমায় আমি কাছে টানব। তারপর আরেকটা বাবুর আম্মু বানাবো তোমাকে। আপনি না অনেক দুষ্টু হয়ে গেছেন। হয়েছে। বউকে এতদিন পর কাছে পেলে যে কেউ এই দুষ্টু হয়ে যাবে। এখন থামো, আমাকে আদর করতে দাও। তারপর মায়াকে নিজের করে নিলাম। ভালোবাসা দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছি তাকে। এখন আর আমাদের জীবনে কোনো বাধা নেই। মায়াকে আর রাইসাকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করলাম। ওদের নিয়ে কিভাবে জীবনটা সাজাবো, তার উপরে নতুন বাবুর জন্য আবেদন করলাম। খোদাই হুকুমে হয়তো 1 বছর পর আরও একটা বাবু হবে আমাদের। এভাবেই সমাপ্তি ঘটল আরও একটি গল্পের। সমাপ্তি।